ভোরের দিকে আরজুর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে খুব চটপট করে উঠে বসল। বিছানা থেকে নেমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বই নিয়ে বসে পড়ল। তবে পড়া শুরু করতে পারল না। কিছুক্ষণ ওভাবেই ঝিম ধরে বসে থাকলো। কিছুক্ষণ পর কানে ফজরের আজান এলো। ততক্ষণে বুঝতে পারল এখন সবেমাত্র ভোর হচ্ছে। আরজু মনে মনে ভাবল, তবে কি ও মাঝরাতেই উঠে পড়েছিল? তাহলে ঘুমিয়েছে কতক্ষণ? পড়াশোনা শেষ করে রাতে ঘুমোতে ঘুমোতেই তো একটা পার হয়ে গিয়েছিল, আবার এত তাড়াতাড়ি উঠেও গেল। আরজু এসব ভাবতে ভাবতে দেখলো ইরা উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজুও করে এসেছে। হিজাবটা পড়তে পড়তে হাসি মুখে আরজুকে বলল, নামাজ পড়বে না আরজু? যাও অজু করে এসো, নামাজ পড়লে ভালো লাগবে। আরজু বাধ্য মেয়ের মতন মাথা নাড়িয়ে চুপচাপ নেমে গেল বিছানা থেকে। অজু করে এসে নামাজ পড়ে নিল। আরজুর নামাজ শেষ হওয়ার আগেই ইরার নামাজ শেষ হলো। ইরা দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে আনলো। আরজু নামাজ শেষে উঠে বিছানায় গিয়ে বসলো। ইরা ওর দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিতেই আরজু ইতস্তত গলায় বলল, আমার জন্য বানিয়েছো কেন? আমি তো চা চিনি কিছুই কিনিনি। ইরা বলল, কেননি, এজন্য কি আমিও দিতে পারবো না? আরজু বলল, কিন্তু এমনিতে কেন দেবে? তোমারও কি আমার থেকে কিছু চাওয়ার আছে? তুমি কিছু নেবে আমার থেকে ইরা আপু? ইরার খুব অদ্ভুত লাগলো আরজুর কথা। প্রশ্ন করলো, তোমার কেন মনে হলো আমি এমনিতে দেব না? আর আমি তোমার থেকে যে কিছু চাইবো সেটাই তোমার কেন মনে হলো? আরজু বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, কেউ কিছু দিলে তার পরিবর্তে অবশ্যই কিছু না কিছু নেয়, আর কিছু না নিলে কিছু দেয় না কেউ। তাহলে তুমিও দেবে? কোনো কিছুর বিনিময় ছাড়া তো কেউ আমাকে কখনো কিছু দেয়নি। এবার ইরা আরজুর কথার মানেটা বুঝল। নিঃস্বার্থভাবে আরজুর উপকার করবে এমন কাউকে হয়তো আরজু কখনো পায়নি জীবনে। সেজন্য এই বিষয়গুলো ভাবতেও পারে না যে নিজের স্বার্থ ছাড়া কিংবা কোনো কিছু পাওয়ার লোভ ছাড়াও কেউ সাহায্য করতে পারে অথবা কোনো কিছু দিতে পারে। ইরা আরজুর গালে হাত রেখে আদুরে গলায় বলল, তুমি তো আমার ছোট বোনের মতো। আমি তোমায় ভালোবেসে সবকিছু দিতে চাই। এখন চা খাওয়াচ্ছি এটাও ভালোবেসে। আর ভালোবাসার বদলে শুধু ভালোবাসা দিলেই হবে। আমি আর কিচ্ছু চাই না। আরজু মুখে আর কিছু বলল না। চুপচাপ চায়ের কাপটা হাতে নিয়ে মনে মনে ভাবল, এই তো ভালোবাসা চাইলে ইরা আপু। তুমি এটা বলতে পারলে না যে আমি ভালো না বাসলেও তুমি আমায় ভালোবাসবে, আমাকে আগলে রাখবে। আমি ভালোবাসলে তবেই তুমি আমায় ভালোবাসবে। ইরা জানালার ধারে গিয়ে বসে মুনতাসিরের নাম্বারে কল করলো। কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিতেই আরজু বলে উঠল, তুমি খারাপ মনে না করলে একটা কথা বলি আপু? ইরা হেসে সায় জানালো। আরজু নিজের ভেতরে কথাগুলো সাজালো। শব্দগুলো এলোমেলো হলে কথাটা শুনতে ভালো লাগবে না। সাজানো শেষে ইরাকে উদ্দেশ্য করে বলল, তুমি এত ভালো একটা মেয়ে, নামাজ পড়ো, সাথে পর্দাও করো, তাহলে প্রেম করো কেন? আরজুর প্রশ্ন শুনে ইরা শব্দ করে হেসে উঠে বলল, এই প্রেম করাটা আমার জন্য হালাল। আরজু কিঞ্চিত বিস্ময়ের সাথে বলল, প্রেম বুঝি হালালও হয়? ইরা বলল, সবার জন্য হয় কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে হালাল। তোমায় অন্য কোনো দিন বলবো হালালের কারণ কেমন। আরজু আর কিছু প্রশ্ন করল না। যেহেতু ইরা বলেছে যে অন্য কোনো দিন বলবে, তার মানে নিশ্চয়ই কথাটা আজকে বলার মতো না। সেজন্য আরজুও আর জোর করবে না। চাটা খেয়ে কাপটা ধুয়ে রেখে এসে বিছানায় উঠে পড়তে বসলো। বিড়বিড় করে পড়তে থাকলো তো পড়তেই থাকলো। ইরা কিছুক্ষণ ফোন দেখে আবার ঘুমিয়ে পড়লো। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। পাপা ওঠো, স্কুলে যেতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে তো। পাপা ওঠো, আমার স্কুল ব্যাগ গুছিয়ে দেবে না? 7 বছরের মেয়ে তাহির ডাকাডাকিতে পিটপিট করে চোখ খুলে তাকালো তাওকির। চোখ খুলতেই তাহির মিষ্টি মুখটা দেখে তাওকিরের মুখে হাসি ফুটে উঠল। হাত বাড়িয়ে মেয়েকে কাছে টেনে নিল। তাহিও বিছানায় উঠে বাবার পাশে শুয়ে পড়ল। তাওকির মেয়েকে জড়িয়ে ধরে কম্বল দিয়ে ঢেকে নিল। কিছুক্ষণের মাঝে হিমি এসে রাগান্বিত স্বরে দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনের একজনেরও কি কাজ নেই? তাওকির, তোমায় অফিসে যেতে হবে না? আর এই যে তাহি, তোমায় স্কুলে যেতে হবে না? তোমায় আমি পাঠালাম তোমার পাপাকে ঘুম থেকে তোলার জন্য, আর তুমিও ঘুমিয়ে পড়েছ? তাহি নিজের ফোকলা দাঁতগুলো বের করে হেসে বলল, পাপাকে উঠতে বলেছিলাম, পাপা ওঠেনি, উল্টো আমাকে নিয়ে ঘুমিয়ে পড়ল। হিমির সব রাগ গিয়ে এবারে পড়ল তাওকিরের উপর, যে এখনও নির্বিকার ভঙ্গিতে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বেডসাইডের উপরে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে কয়েক ফোঁটা পানি তাওকিরের মুখে ছিটিয়ে দিতেই তাওকির লাফ দিয়ে উঠে বসল।
উৎকণ্ঠিত গলায় বলল, পানি কি করে এলো? কি হয়েছে? হিমি বলল, এখনো কিছু হয়নি, কিন্তু এবার যদি তুমি ঘুম থেকে না উঠেছো তবে অনেক কিছুই হবে। কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে ফ্রেশ করাও। বানিয়েছো তো একটা বাদর, আমার একটা কথাও শোনে না। এখন ওকে খাবার খাইয়ে স্কুল ড্রেস পরিয়ে ব্যাগ গুছিয়ে স্কুলে রেখে আসবে, তারপর আমার সাথে তোমার বাদবাকি কথা হবে। কথাটা বলে হিমি চলে যেতে নিলে তাওকির ওর হাত ধরে একটানে বিছানায় বসালো। দু হাতে পেছন থেকে হিমিকে জড়িয়ে ধরে কাঁধের উপর থুতনি রেখে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, সকালে ঘুম থেকে ওঠার পর আগে যেমন মেয়ের মিষ্টি মুখটা দেখতে ভালো লাগে, ঠিক তেমনই তোমার মিষ্টি কণ্ঠটাও শুনলেও ভালো লাগে। হিমি, এত রাগ দেখাও কেন আমায়? ভয় লাগে না আমায় দেখে? হিমি ব্যঙ্গাত্মক গলায় বলল, ভয় পাওয়ার কি আছে তোমায় দেখে? তোমার সাহস আছে নাকি আমার সাথে উঁচু গলায় কথা বলার? তাওকির বলল, তাই বলবো নাকি উঁচু গলায় কথা? হিমি গাছাড়া ভাব নিয়ে বলল, বলতেই পারো। তারপর আমি যখন কথা বলা বন্ধ করে দেব তখন কেউ যেন এসে আমার হাত পা ধরা শুরু না করে। ওদের কথাবার্তায় তাহি ভীষণ বিরক্ত হলো। পাশে তো ও বসে আছে, ওকে কেউ গুরুত্বই দিচ্ছে না। অভিমান জড়ানো গলায় তাওকিরকে উদ্দেশ্য করে বলল, পাপা, এখানে তো আমিও আছি, তুমি শুধু মাম্মামের সাথে কথা বলছো কেন? তাওকির যেন অল্প কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিল যে পাশে মেয়েও বসে আছে। তাহির কণ্ঠ কানে যেতেই হিমিকে ছেড়ে দিয়ে অপরাধী গলায় বলল, সরি আম্মু, ভুলে গিয়েছিলাম। তাহি বলল, ঠিক আছে, এখন চলো, না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তাওকির একবার ঘড়িতে সময় দেখে নিল, এখনও তো অনেকটা সময় হাতে আছে, অথচ মা মেয়ে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছে। তাওকির কাউকে কিছু বলল না, নিজে আগে বিছানায় শুয়ে একটানে হিমিকেও শোয়ালো। তারপর কম্বল দিয়ে ওকে পেঁচিয়ে ধরে তাহিকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তুমি তোমার মাম্মামকে জড়িয়ে ধরে শুয়ে পড়ো, এখন না কোনো স্কুল না কোনো অফিস। হিমি ব্যস্ত গলায় তাওকিরের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে বলল, কি করছো? ছাড়ো, দরজাটা খোলা আছে। তাওকির বলল, কেউ আসবে না, আর এলেও কোনো সমস্যা নেই, আমি তোমায় নিয়ে একা ঘুমিয়ে নেই, তাহিও আছে, আর দিনের বেলায় কিছুই করব না তোমার সাথে, কোনো চিন্তা নেই, চুপচাপ আমাকে ঘুমাতে দাও। হিমি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, কিন্তু আমাকে উঠতে দাও, অনেক কাজ পড়ে আছে। তাওকির ছাড়ল না হিমিকে। হিমির লম্বা সিল্কি চুলের ভাঁজে মুখ ডুবিয়ে নেশালো গলায় হিমির কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে জড়িয়ে না ধরলে তো আমার ভালো ঘুমই হয় না, তোমার চুলের গন্ধে আমি অভ্যস্ত, আমার বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এটা, একটু থাকো আমার কাছে, একটু পরেই ছেড়ে দেব। হিমিও আর কিছু বলল না, চুপচাপ মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। এটাই তো হিমির শান্তির সংসার, যেখানে ভালোবাসা বিশ্বাস কোনো কিছুরই অভাব নেই, কোনো শান্তির অভাব নেই, কোনো স্বস্তির অভাব নেই, কোনো আনন্দেরও অভাব নেই। হিমির নিজের হাতে গোছানো ভালোবাসার সংসার। টুকটাক বাজার শেষ করে বস্তির ধারে নিজের ছোট্ট বাড়িটাতে ফিরছে ফারহানা। একদম কাছাকাছি আসতেই মোড়ের একটা ছোট্ট দোকানে দেখলো বেশ কিছু অপরিচিত ছেলেপেলে দাঁড়িয়ে। ফারহানা জানে এরা এখানকার স্থানীয় না, তবে বেশ কিছুদিন হলো এদের আনাগোনা বেড়েছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে বখাটে, কিন্তু কেন এদের এত আনাগোনা হচ্ছে সেটা বুঝতে পারছে না। ফারহানার এসব ভাবনার মাঝে ছেলেগুলো সেই দোকান থেকে চলে গেল। ফারহানা দোকানিকে চেনে, টুকটাক জিনিস এই দোকান থেকেই কেনাকাটা করে, দোকানির সাথেও বেশ ভালোই পরিচয় আছে, তাই ভাবলো আজ একটু গিয়ে শোনা যাক যে ওরা কি জিজ্ঞাসা করে, কে ওরা, উনি জানেন কিনা কিছু। দোকানে গিয়ে দোকানিকে উদ্দেশ্য করে বলল, ভাই, এক প্যাকেট লবণ আর হলুদের গুঁড়া দেবেন। দোকানি সেগুলো ফারহানার হাতে দিতেই ফারহানা টাকা দিল। তারপরে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, একটু আগে যে ছেলেগুলো এসেছিল ওরা কারা? এর আগে তো কখনো দেখিনি, এলাকার বলে তো মনে হয় না। দোকানি বলল, হ্যাঁ, এলাকার না, আইছিল একজনের খোঁজ করবার লাইগা, কইতেছিল চিনি কিনা ওই নামের কাউরে। ফারহানার মনের সন্দেহ তীব্র হলো, উৎকণ্ঠিত গলায় বলল, কাকে খুঁজছিল? দোকানি বলল, এক মাইয়ারে খুঁজতেছে, নাম কি জানি কইল, ভুইলা গেছি আপা। ফারহানা বলল, একটু মনে করার চেষ্টা করুন না ভাই, কাকে খুঁজছিল ওরা? ফারহানার এত উৎসাহ দেখে দোকানি ভ্রুকুচকে বলল, আপনার এত উৎসাহ কেন আপা, চেনেন নাকি স্যারাগুলার কাউরে? ফারহানা খুব তাড়াতাড়ি নিজের উৎসাহটাকে দমিয়ে ফেলে স্বাভাবিক হওয়ার ভঙ্গিতে বলল, আমি ওদের চিনতে যাব কেন? আসলে আপনি নামটা বললে যদি আমি তাকে চিনে থাকতাম তাহলে বলতাম, আশেপাশের কেউ হয়তো। দোকানি বলল, ও আচ্ছা, কিন্তু আশপাশে থাকে বইলা মনে হইল না, এইখানে যারা থাকে তাগো তো আমি চিনি, কি যেন নাম কইল? ভদ্রলোক নিজের মস্তিষ্কে যে বেশ চাপ প্রয়োগ করলেন ওটা ওনার মুখভঙ্গি দেখেই বোঝা গেল। ফারহানা অপেক্ষা করতে লাগলো নামটা শোনার জন্য। অবশেষে ভদ্রলোকের মনে পড়তেই বলল, হ, মনে পড়ছে আপা, পুতুল নাম কইছিল। নামটা শুনতেই ফারহানার অন্তরাত্মা কেঁপে উঠল। তার মানে মনে মনে যা সন্দেহ করেছিল তাই সত্যি।
এরা তবে সেই জানোয়ারেরই লোক। গলায় ঝুলিয়ে রাখা মাস্কটা ফারহানা মুখে জড়িয়ে নিল। হিজাবের কিনারার একটু অংশের সাহায্যে কপালের ঘামটুকু মুছে নিয়ে তাড়াহুড়ো কণ্ঠে বলল, আমি আসি ভাই, পরে কথা হবে। দোকানি বলল, আরে আপা, কইলেন না তো চেনেন নাকি এই নামের কাউরে? ফারহানা বলল, না ভাই, আমি কাউকে চিনি না। আর ওদেরকে বলবেন না যে আমি আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে খোঁজ করেছি, কেমন? আসলে বুঝতেই পারছেন, হয়তো পরে সন্দেহ করে আবার আমাকে বিরক্ত করা শুরু করবে। এখন আসছি। দোকানি আর এই নিয়ে বেশি মাথা ঘামালো না। ফারহানা ঠিকই বলেছে। যদি একবার ওদের কানে যায় যে ফারহানা উৎসাহ নিয়ে শুনতে চেয়েছে পরিচয়, তবে হয়তো ভাববে ফারহানা চেনে ওদের কাঙ্ক্ষিত মানুষটাকে। দেখেই তো বোঝা যায় বখাটে ছেলে পেলে। শেষে আবার বিরক্ত করা শুরু করে দেবে। বাড়ির মোড়ে আসতেই দেখলো একটা ঘরের সামনে ছেলেগুলো দাঁড়িয়ে আছে। বোধহয় প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খোঁজ করছে। ফারহানা নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। হাঁটার গতিও খুব স্বাভাবিক রাখলো। বেশি আস্তে হাঁটলেও যেমন সন্দেহ করতে পারে, ঠিক তেমনই বেশি জোরে হাঁটলেও সন্দেহ করতে পারে। খুব স্বাভাবিকভাবে ওদের পাশ কাটিয়ে চলে গেল। ছেলেগুলো অন্যদের সাথে কথা বলছিল বিধায় ফারহানাকে ঠিক দেখলো না। আর কেউ দেখলেও তেমনভাবে গুরুত্ব দিল না। রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, এটাই স্বাভাবিক। বাড়ির তালা খুলে স্বাভাবিকভাবে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। দরজার কাছে বসে পড়ল ফারহানা। মনে হচ্ছিল এই বুঝি ওরা ধরে ফেলল, এই বুঝি প্রাণটা বেরিয়ে গেল, এই বুঝি ফারহানার সংসার, স্বামী, সন্তান সবই শেষ করে দিল ওর ভুলের জন্য। এদিকে দরজার কাছে বসে ফারহানাকে এমন হাঁপাতে দেখে হুইল চেয়ারে বসে থাকা ওর স্বামী শফিক এগিয়ে এসে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোমার, হাঁপাচ্ছ কেন? ফারহানা হিজাবটা খুলে ভয়ার্ত গলায় বলল, পুতুলের খোঁজ করতে করতে ওরা এসে গেছে এখান অবধি। এক ভয়ঙ্কর আতঙ্ক প্রকাশ পেল ফারহানার কণ্ঠে। চোখ দুটোতে অদ্ভুত রকমের ভীতি প্রকাশ পাচ্ছে। কণ্ঠ তার কাঁপছে ভয়ে। শফিক বলল, কারা এসেছে? ফারহানা বলল, যাদের ভয়ে আজ এতগুলো বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, তারা এসে গেছে শফিক। শফিকও ভয় পেল। তবে এখন যদি সে নিজেও নিজের ভীতিটা প্রকাশ করে তবে ফারহানা আরও ভয় পেয়ে যাবে। ওকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না, ওরা চিনতে পারবে না আমাদের। ফারহানা এবারে ডুকরে কেঁদে উঠে বলল, আর যদি চিনে ফেলে? ওরা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করছে পুতুল নামের কাউকে চেনে কিনা। শফিক বলল, চিনবে না তো এই নামে কাউকে খুঁজলেও। ফারহানা বলল, যদি ওরা আমাদের বাড়িতেও খোঁজ করতে আসে? শফিক বলল, সেসব তখন দেখা যাবে। ফারহানা বলল, আমার ভয় করছে শফিক। শফিক বলল, বললাম তো কিছু হবে না। আর এমনিতেও আমার মনে হয় ওরা আসবে না, এলে এতক্ষণে চলে আসতো। ফারহানা নিজের ভয় কমাতে পারে না। মনের মাঝে একটা চাপা ভীতি কাজ করতেই লাগলো। শুধু বারবার মনে হচ্ছে কখন না জানি ওরা এসে দরজায় করাঘাত করবে, কখন না জানি জিজ্ঞেস করবে পুতুল নামে কাউকে চেনেন। ভার্সিটিতে এসে আরমানের খোঁজ করলো আরজু। সেই প্রথম দিন ভার্সিটিতে যখন আরমানের সাথে দেখা হয় তখন ওর সাথে একটা ছেলেকে দেখেছিল। তাকে গিয়ে জিজ্ঞেস করলো আরমান কোথায় আছে। অন্য কাউকে আর জিজ্ঞেস করেনি। এই একটা পরিচিত মুখ দেখেছিল, এজন্য জিজ্ঞেস করেছে। ছেলেটা বলল অডিটোরিয়ামে আছে। আরজু প্রশ্ন করল, সেখানে কি আরও অনেক মানুষ আছে? ছেলেটা একটু ভাবনা চিন্তা করে উত্তরে বলল, না, এখন মনে হয় আর কেউ নেই, একটু আগে ছিল, তবে ভাষণ তো শেষ, আপনি এখন যেতে পারেন, অডিটোরিয়াম ফাঁকাই আছে, আর থাকলেও 2-4 জন ছেলে পেলে থাকতে পারে, তবে আপনি যদি ভাইয়ের সাথে একান্তে কথা বলতে চান তবে ভাই ওদেরকে বের করে দেবে। চিন্তা করবেন না, আমাদের ভাই মহান মানুষ, তার বিচার বিবেচনাই আলাদা। আরজু চুপচাপ চলে যেতে নিলে ছেলেটা পেছন থেকে একবার আপু বলে ডাকলো। আরজু ঘুরে তাকাতেই ছেলেটা হাসি হাসি মুখ করে বলল, দেখুন আপু, আপনি ভাইয়ের কাছে যাচ্ছেন, তার মানে নিশ্চয়ই কোনো সাহায্য পাওয়ার জন্য। নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন আমাদের ভাই অনেক ভালো মানুষ। তাই বলছি, ভাইকে আপনাদের জন্য কাজ করতে সহযোগিতা করুন। ভোটটা কিন্তু আমাদের ভাইকেই দেবেন। একদম আপনাদের জীবন বদলে দেবে ভাই। কি চান আপনারা? সবকিছুই এনে দেবে আমাদের ভাই। আরজু বলল, শান্তি এনে দিতে পারবে আপনার ভাই? বেশ স্বাভাবিক গলায় আরজু প্রশ্নটা করল। তবে ছেলেটা একটু থতমত খেয়ে বলল, ইয়ে মানে হ্যাঁ পারবে। আরজু বলল, আপনার ভাইও মিথ্যে কথা বলে, আপনিও মিথ্যে বলেন, আপনারা সবাই মিথ্যেবাদী। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বস্তুটাই হচ্ছে শান্তি, যেটা কেউ কখনো কাউকে এনে দিতে পারে না, বুঝতে পেরেছেন? আর নিজের ভাইয়ের নামে যে এত প্রশংসা করছেন, ওনাকে এত ভালোবাসেন, তবে একটা ভোট ভিক্ষা চাইছেন কেন বারবার? ভরসা নেই ওনার ওপর? এতই যদি উনি যোগ্য হয়ে থাকেন তবে ভোট ভিক্ষে চাইতে হচ্ছে কেন আপনাকে? ছেলেটা বলল, আপু